জগদ্দল শ্রী রাজেশ কুমার আইপিএস নোয়াপাড়াতে প্রার্থী হচ্ছেন অর্জুন সিং। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রশ্নটা সুজয়ের কাছে যাব, সুজয়, লোকসভা ভোটের আগে অর্জুন সিং এর নামে ব্যারাকপুরে পোস্টার পড়েছিল দল বদলুর ওপর ভরসা রাখি না, এবং তারপরে কি ফলাফল হয়েছিল আমরা সবাই জানি, অর্জুন সিং জিততে পারেননি। তার মানে কি এবার নোয়াপাড়াতে তার অগ্নি পরীক্ষা? একেবারে তাই, তার মরণ বাঁচনের লড়াই। এক হচ্ছে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, এবং তৃণমূল কংগ্রেস আমরা জানি যে 2024-এর লোকসভা নির্বাচন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করলেন। যখন অর্জুন সিংয়ের নামটা বাদ চলে গেল, একদম ব্রিগেড থেকে তিনি চলে গেলেন দিল্লি, এবং যেহেতু তিনি তার সঙ্গে বিজেপির অনেক কেন্দ্রীয় মন্ত্রীর একটা অত্যন্ত ভালো সম্পর্ক, তাদের সঙ্গে যোগাযোগ বাড়ালেন এবং তিনি দিল্লিতে ফের বিজেপিতে যোগদান করলেন এবং দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বকে কনফিডেন্সে নিয়ে তিনি ব্যারাকপুরে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেন, কিন্তু হেরে গেলেন। এবার হারলেন পার্থ ভৌমিকের কাছে, তিনি হেরে গেলেন। এবং এবার যেটা খুব উল্লেখযোগ্য বিষয়, তৃণমূল কংগ্রেসের তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তাকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই নোয়াপাড়াতে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে ব্যারাকপুরে আমরা যেটা দেখলাম যে সেখানে কিন্তু তিনি চেয়েছিলেন ব্যারাকপুরে দাঁড়াতে, কিন্তু ব্যারাকপুরে তাকে প্রার্থী না করে, বলে দিই প্রার্থীর নামটা আজকে ঘোষণা করা হয়েছে। ব্যারাকপুরে প্রার্থী হচ্ছে কৌস্তব বাগচি। তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, কংগ্রেস থেকে শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কৌস্তব বাগচি। তাকে প্রশ্ন করেছিলাম আমরা, তিনি যখন এসেছিলেন, যে তিনি শুভেন্দু ঘনিষ্ঠ বলে কি তার বিরুদ্ধে কোনো রকম কোনো রাগ রয়েছে দলের কারো, নাকি অন্য রকম কোনো সম্পর্ক, কারণ তাকে রাজ্য কমিটিতে রাখা হয়নি কেন, এই প্রশ্নটা উঠে এসেছিল। কিন্তু ব্যারাকপুরে দল তাকে টিকিট দিল, মুখোমুখি লড়াই রাজ চক্রবর্তীর সঙ্গে। কতটা জমজমাট ব্যারাকপুর? একেবারে এই ব্যারাকপুর আসনটি যদি বলি, ব্যারাকপুর টোটাল সাংগঠনিক জেলা বা শিল্পাঞ্চলে এই আসনটি একটু হাড্ডাহাড্ডি লড়াইয়ের চান্স আছে অবশ্যই, কারণ এখানে একটা বড় অংশের অবাঙালি ভোট আছে যেটা বিজেপির পক্ষে। আর তুমি যেটা বললে একেবারে তাই, নতুন যে রাজ্য কমিটি ঘোষণা হয়েছিল তাকে কিন্তু 2021-এও দল টিকিট দেয়নি বিধানসভা নির্বাচনে। তারপর যে নতুন রাজ্য কমিটি হলো, সব থেকে একেবারে হইচই পড়ে গেল যে কেন তাকে যুব মোর্চার রাজ্য সভাপতি করা যেত, বা তাকে অন্য কোনো বড় রাজ্য কমিটির দায়িত্ব দেওয়া যেতে পারতো, বা ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি করা যেত। এই আজকে তার নাম ঘোষণা হতে এই বিষয়টা স্পষ্ট হচ্ছে। কিন্তু সুজয়, তুমি যেটা বলছো, ব্যারাকপুরের হিস্ট্রি যদি আমরা একটু দেখি, ব্যারাকপুরটা কিন্তু রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত বড় একটা নাম। আমরা শিলভদ্র দত্তকে এই কেন্দ্র থেকে জিততে দেখেছি, দীনেশ ত্রিবেদীকে আমরা এই কেন্দ্র থেকে জিততে দেখেছি, এবং পার্থ ভৌমিককে জিততে দেখেছি, অর্জুন সিংকেও জিততে দেখেছি, রাজ চক্রবর্তীকেও জিততে দেখেছি। কিন্তু বিষয়টা এরকম নয় যে একচেটিয়া এখানে প্রার্থী বেছে গেছে ব্যারাকপুর। লোকসভা বিধানসভা মিলে কখনো তৃণমূল কখনো বিজেপির ওপর ভরসা রেখেছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলের একটা কঠিন দশা, যেটা দেখা যায় সমস্ত চটকলগুলো বন্ধ হয়ে গেছে, কারখানাগুলো বন্ধ হয়ে গেছে। অর্জুন সিং বারবার যার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, সুফলটা কি ঘরে তুলতে পারবেন তিনি? এখন দেখার বিষয় যে কৌস্তব বাগচি একটা ইস্যু তারা এবারে ব্যারাকপুর থেকে তুলছে, দুটো ইস্যু গুরুত্বপূর্ণ তুলেছে। একটা হচ্ছে তুমি যেটা বললে, একদম এটা বিজেপির ইশতেহারেও তো জায়গা পাচ্ছে, যে আগে যে ব্যারাকপুর শিল্পাঞ্চলের যে অবস্থা ছিল, যে কলকারখানা সেখানে যে রমরম করতো, সেটা কিন্তু এই সরকারের আমলে বরং বন্ধ হয়েছে। নতুন করে কোনো মানে একেবারে যে শিল্পাঞ্চল ছিল সেটা শ্মশানের রূপ নিয়েছে, যেটা বিজেপি একটা বড় ইস্যু করছে। আর একটা ইস্যু কৌস্তব বাগচির পক্ষ থেকে করা হচ্ছে, ইতিমধ্যেই ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হচ্ছে যে রাজ চক্রবর্তীকে নাকি তার বিধানসভা কেন্দ্রে দেখা যায় না। এমনকি এটাও বলছে যে রাজ চক্রবর্তী নাকি বহিরাগত। এমনকি এটাও বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি আস্থা ভরসা রাখলেও তিনি বিগত 5 বছরে সেইভাবে কোনো উল্লেখযোগ্য কাজ করেনি। এমনকি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কৌস্তব বাগচি সাংবাদিক বৈঠক করে, যে ব্যারাকপুরে তিনি রাজ চক্রবর্তী কী বড় কাজ করেছে তার তিনি একটা শ্বেতপত্র প্রকাশ করুক। তুমি যেটা বললে একেবারে তাই, আমরা একটা সময় দেখেছি যে ব্যারাকপুরের কিন্তু বিজেপির ওপর অনেকটাই ভরসা করেছিল, আবার কিন্তু পরে আবার তৃণমূল কংগ্রেসে চলে যায়। এই কেন্দ্রটা আমার মনে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। তুমি বলছো ব্যারাকপুরের মানুষ রাজনীতি সচেতন একেবারে, সুতরাং যে 2024 সালে যার বিরুদ্ধে এতগুলো প্রস্তাব করেছিল, এবার কি নোয়াপাড়াতে তিনি জিততে পারবেন? প্রশ্নটা এখানে উঠে আসছে। একেবারে ঘরের ছেলে কৌস্তব বাগচি ব্যারাকপুরের, কারণ আমরা ব্যারাকপুর নোয়াপাড়া
নিয়ে একসঙ্গে আলোচনা করার কারণ হচ্ছে এই যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটা, তার মধ্যে যে বিধানসভাগুলো পড়ে তার মধ্যে একটা নোয়াপাড়া, একটা ব্যারাকপুর, এরকম মোট 7টা বিধানসভা রয়েছে। সুতরাং সবটা নিয়েই তো ব্যারাকপুর শিল্পাঞ্চল, আমরা একেবারে সেটা নিয়ে আলোচনা করছিলাম। পরের কেন্দ্রগুলোতে যাই, খড়দা, ডক্টর কল্যাণ চক্রবর্তী, কামারহাটি, অরূপ চৌধুরী। এই কামারহাটিটা সম্পর্কে একটু তোমার কাছ থেকে জানবো। কামারহাটিতে ধুন্ধুমার লড়াই, মদন মিত্র এবং তার সঙ্গে মানস মুখার্জি, মানে একেবারে একটা সময় এখন মদন মিত্রের গড় বলে পরিচিত, আগে ছিল মানস মুখার্জির গড়। সেইখানে বিজেপি কি থাবা বসাতে পারবে? দেখো, কামারহাটির আসনটি বিজেপির কাছে অত্যন্ত মানে চাপের বিষয় এই কারণে, কারণ কামারহাটিতে একটা সংখ্যালঘুদের লাল দুর্গ, একটা সময় বামেদের দুর্গ ছিল, পরে সেটা সেই ভোটটা তৃণমূল কংগ্রেসে চলে যায় এবং মদন মিত্র ওখানকার সিটিং এমএলএ। কিন্তু এখানে একটা প্রচুর পরিমাণে একটা সংখ্যালঘু, এবং আমরা দেখেছি 2021-এ রাজু ব্যানার্জি তিনিও এবারে টিকিটের দাবিদার ছিলেন, কিন্তু তাকে দল টিকিট দিল না, ওখানকার একেবারে স্থানীয় নেতা। তবে এবারের যে দ্বিতীয় লিস্ট আমরা লোকাল স্থানীয় আনকোরা, তাকে হয়তো আমিও বেশিরভাগ চিনি না, একদমই সুজয়, সেখানে এরকম ক্যান্ডিডেটকে 294 জন প্রার্থী খুঁজতে গিয়ে হাতাতে হচ্ছে বিজেপিকে। অবশ্যই তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের কাছে যতটা অপশান আছে বিজেপির কাছে কিন্তু ততটা অপশান নেই। তবে দ্বিতীয় লিস্টে আমি একটা খুব উল্লেখযোগ্য বিষয় দেখতে পাচ্ছি, আরএসএস ঘনিষ্ঠ, বিশ্ব হিন্দু পরিষদ ঘনিষ্ঠ, হিন্দু সংহতি ঘনিষ্ঠ, মানে আরএসএস বা বিজেপির যে উইংসগুলো আছে, শাখা সংগঠনগুলো আছে, তাদের প্রাধান্য দেওয়া হচ্ছে। এই জায়গাটায় আসবো সুজয়, তার আগে কমপ্লিট লিস্টটা একটু পড়ে নিই, তারপরে আমরা এই আলোচনাটায় আসবো যে আদি বনাম নব্য লড়াইয়ে এই প্রার্থী তালিকায় কার দিকে পাল্লাটা বেশি ভারী। দমদমের প্রার্থী অভিজিৎ বক্সি, অ্যাডভোকেট অভিজিৎ বক্সি, রাজারহাট নিউ টাউন পীযূষ কানোরিয়া, বিধাননগরের প্রার্থী সারস্বত মুখোপাধ্যায়, রাজারহাট গোপালপুর তরুণ জ্যোতি তিওয়ারি। আমরা দেখেছি যে বিজেপির যে কেস সেগুলোতে কিন্তু তরুণ জ্যোতি তিওয়ারিকে দেখা যায় যে তিনি সেখানে লড়াই করছেন কোর্টে দাঁড়িয়ে। বারাসাতের প্রার্থী শঙ্কর চ্যাটার্জি, হাড়োয়া ভাস্কর মণ্ডল, মিনাখা রুদ্রেন্দ্র পাত্র, সন্দেশখালী এসটি সিট সেখানে দিয়েছেন সনৎ সর্দার। বসিরহাট দক্ষিণ সুরাজ ব্যানার্জি, হিঙ্গলগঞ্জ শ্রীমতী রেখা পাত্র। হিঙ্গলগঞ্জের আসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেখা পাত্র অর্থাৎ যাকে কেন্দ্র করে, যে সন্দেশখালীকে কেন্দ্র করে রীতিমতো রাজ্য রাজনীতির উথাল পাথাল হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে দেখা যায় যে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস আসনটা জিতে নেয়। এবারে সেই রেখা পাত্রকে প্রার্থী করা হয়েছে হিঙ্গলগঞ্জ থেকে। গোসাবা বিকর্ণ নস্কর, সাগর শ্রী সুমন্ত মণ্ডল কুলপি, অবনী নস্কর, মন্দির বাজার মল্লিকা পালিক, জয়নগর অলোক হালদার, বারুইপুর পূর্ব টুম্পা সর্দার, ক্যানিং পশ্চিম প্রশান্ত বায়েন, বারুইপুর পশ্চিম বিশ্বজিৎ পাল, মগরাহাট পশ্চিম গৌর সুন্দর ঘোষ, সাতগাছিয়া শ্রী অগ্নিশ্বর নস্কর, সোনারপুর দক্ষিণ শ্রীমতী রূপা গাঙ্গুলি। সোনারপুর দক্ষিণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র এবং সেখানে লড়াই হচ্ছে রূপা গাঙ্গুলির সঙ্গে, মানে এবারে প্রার্থী হচ্ছেন রূপা গাঙ্গুলি। একেবারেই তিনি একেবারে পরিচিত মুখ, হেভিওয়েট বলা যেতে পারে বিজেপির পক্ষ থেকে, এবং তার নাম নিয়ে এবারে তালিকায় জোর চর্চা চলেছিল